শাওনের অন্ধকার জীবন, ডিবি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি নির্যাতন। ভ্যাটিকানের সেন্ট ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। কাশ্মীরে হামলায় ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান সিনেটে প্রস্তাব পাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎমা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনের সোনার কন্যা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের ৪ মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়, সাক্ষ্য দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা, অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও ৩টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। আর শাওন সৎমা নিশি ইসলামকে শায়েস্তা করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে ৬১ দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। নিশি ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী ১ নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিননামা বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে, ডিবি হারুন সহ, নাজমুল সহ, সাইফুল সহ, এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ১৩ মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মোহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুন ও রশিদ সহ ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ১০ এবং ১১ নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। ২২ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আমরা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ থেকে বিপুল লুটের অর্থ ব্রিটেনের রাজনীতিতে বিনিয়োগ করে ধরে রাখতে চাইছেন নিজের অবস্থান। মরিয়া হয়ে উঠেছেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা পেতে। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভায় জায়গাও নিয়েছিলেন। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপের উপর, কিন্তু দুর্নীতি বন্ধ করা তো দূরের কথা, উল্টো দুর্নীতির দায়েই পদ হারান। ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে আছেন। তারপরও এখন টিউলিপ নিজেকে রক্ষা এবং রাজনীতিতে টিকে থাকার সব চেষ্টা করছেন। অভিযোগ, তিনি বাংলাদেশের মতো ব্রিটেনেও একটি রাজনৈতিক গ্যাং তৈরি করার চেষ্টা করছেন, আর বাংলাদেশ থেকে পাচার করে আনা অর্থ ব্রিটেনের রাজনীতি সহ বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছেন তিনি। টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বিভিন্ন পলিটিক্যাল প্রভাবশালী ব্যক্তিগণের পিছনে খরচ করে সেটা শেল্টার নেয়ার চেষ্টা করছেন। ওই যে মাফিয়া চক্রের যে একটা প্রভাব বাংলাদেশে তার ফ্যামিলি বিস্তার করেছিল, যুক্তরাজ্য সেই প্রভাব খাটাতে চাচ্ছে। টিউলিপ যুক্তরাজ্যে তার নির্বাচনী প্রচারণায় নিজেকে একজন বাংলাদেশী হিসেবে উল্লেখ করলেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর এখন তা অস্বীকার করছেন। বলছেন তিনি বাংলাদেশী নয়, একজন ব্রিটিশ এমপি। হঠাৎ করে তিনি সুর পাল্টে ফেলেছেন। তার রাজনৈতিক কেরিয়ার এখন চরম সংকটে রয়েছে, ফলে নিজেকে রক্ষা করতে হলে তাকে বাংলাদেশের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটাকে খাটো করে দেখাতে হবে। অন্যদিকে 5 আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুর্নীতিবাজ 5 থেকে 6 জন এমপি মন্ত্রীও টিউলিপের সঙ্গে ঘুরছেন বলে জানিয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। বাংলাদেশে যে 5 থেকে 6 জন মন্ত্রী আসছে, উনারা ওর সাথে ঘুরতেছে, যে উনাদের ইনফ্লুয়েন্সে সে এরকম করতেছে। বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পূর্বাঞ্চলে 30 কাঠার প্লট, গুলশানে ফ্ল্যাট দখল সহ নানা দুর্নীতির অভিযোগে দুদকের মামলা চলমান টিউলিপের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনেও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে টিউলিপ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার কাতার থেকে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযোগ্য এবং তার 3-0 দৃষ্টিভঙ্গির প্রশংসা করতেন। এই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সরাসরি ইটালির রোমে যান প্রধান উপদেষ্টা। সেখান থেকে পরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান পোপের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা জানাতে। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার চলমান ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি ভিসা নিষেধাজ্ঞার পর 48 ঘন্টার আলটিমেটামে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। এদিকে জম্মু কাশ্মীরে নিরাপত্তা গাফিলতি স্বীকার করার পর সেখানকার পরিস্থিতি পরিদর্শনে গেছেন ভারতীয় সেনাপ্রধান। অন্যদিকে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের সিনেটে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি বাতিলের মতো 5 পদক্ষেপের পর পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। এরই মধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশের নাগরিকরা। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। সীমান্তে স্বজনদের বিদায় দিতে এসেছেন দুই দেশে বাস করা পরিবারের সদস্যরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি ছিল বলে স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরপরই নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কাশ্মীরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামলার স্থানও পরিদর্শন করেন তিনি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্কও করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নাইম আহমেদ, 21 টেলিভিশন। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তারা নিজেরাই নিরসন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাশ্মীরে প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার পর দুই প্রতিবেশীর উত্তেজনার বিষয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সম্পর্ক নিজেরাই ঠিক করবে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিতর্কিত এই সীমান্ত অঞ্চল ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন ট্রাম্প। তবে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ বা যোগাযোগ করবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। বন্দীদের তথ্য জানাতে যাত্রা শুরুর প্রায় 3 মাসে সারা দেশে কারাগারের হটলাইন নাম্বারে 3419টি ফোন কল গ্রহণ করা হয়েছে। লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা দেয়া হচ্ছে। একুশে টেলিভিশনকে আইজি প্রিজেন্স জানিয়েছেন, নিয়ম মেনে বন্দীদের সঙ্গে দেখা করা ও তথ্য আদান প্রদান আরও সহজ করতে এসব সেবা একটি অ্যাপের আওতায় আনা হচ্ছে। দীপু শিকদারের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মামুন মোল্লা। কারা সদর দপ্তরের উল্টো পাশের ভবনে আইসিটি সেল। এই ভবনটিতে স্থাপন করা হয়েছে কারাগারের প্রথম হটলাইন কাঠামো। স্বল্প পরিসরে যাত্রা শুরু করা হটলাইন সেবায় নিয়োজিত আছেন 8 জন। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গ্রহণ করা হয় ফোন কল। স্বজনদের জানানো হয় দেশের যে কোনো কারাগারের বন্দীদের তথ্য। আপনার বন্দির নামটা বলবেন স্যার, হাজতি কয়েদি নাম্বার যদি জানা থাকে স্যার প্লিজ আমাকে সহযোগিতা করবেন জানিয়ে। জি স্যার, আপনার বন্দি যশোর কেন্দ্রীয় কারাগারে আছে স্যার। কারাগারের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 26 জানুয়ারি থেকে 16 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত 3419টি ফোন কল গ্রহণের মধ্য দিয়ে হটলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার? আইজি প্রিজন্স বলছেন, এই সেবাটিকে আরো বড় পরিসরে নেয়ার কাজ চলছে। বন্দি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমরা কল পাচ্ছি এবং এটা রেসপন্স সারাটা রিজনেবল এবং আমরা বলবো যে ভালোই সারা পেয়েছি আমরা। কারাগারগুলোতে লোড কমছে, অনেক সময় দেখা যায় অনেকের যে অভিযোগ থাকে এগুলো আমরা এখানে রেকর্ড করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমানে হটলাইন নাম্বারটি শর্ট কোডে করতে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে আমাদের এটাকে ফুল ফেজের একটা সেন্টার থাকবে এবং এখান থেকেই আপনি প্রবাবলি এখানে কল করেই আপনি ওই কারাগারে সংযুক্ত হয়ে যেতে পারবেন। মোবাইল ফোন কল যেটা করেন এটার সাথে এই ফ্যাসিলিটিসের সাথে সংযুক্ত হবে। এর সাথে তাদের সাক্ষাৎকারের বিষয়টা এটাও এই পুরো বিষয়টা একটা অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি বন্দীদের যারা সাক্ষাৎপ্রার্থী তাদেরকে দিয়ে দিব। সামনে কারাগার কেন্দ্রিক আরও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কারা প্রধান। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম। 2 মাস ধরে অব্যাহত ভাঙনে 1000 বিঘা জমি হারিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন বিলীনের শঙ্কায় বসতবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অসময়ে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে 1000 বিঘা জমি হারিয়েছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের 3টি গ্রামের মানুষ। নেওলাইপাড়া, বাটিয়াখরা ও মরিচাপাড়া গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে। ওই জায়গাতে পুরোপুরি আবাদি ছিল, মানে গম বুনতো এবং বাদাম বুনতো। এখানে এই আজ 2 বছর ধরে ভাঙছি। কতবার বর্ষার থেকে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক জায়গায় চলে আসছে। সরকারের কাছে তো এটাই চাই যাতে আমরা স্থায়ী জায়গায় থাকতে পারি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই ভাঙন দেখা দিয়েছে যমুনায়। বাসিন্দাদের অভিযোগ, ড্রেজার দিয়ে বালু তোলায় অসময়ে এই ভাঙন শুরু হয়েছে। আমাদের বাড়িঘর ছিল ওই জায়গা গেল 12, এখন নদী আমাদের শত শত একর জমি মনে করে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই মেজবা মনে করে যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত ভাঙতেছে। ড্রেজার দিয়ে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। জানান, ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। নাগরিক সমাজ মনে করে, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন। ফিরোজ হোসেন, একুশে টেলিভিশন। শেষ করছে 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
শাওনের অন্ধকার জীবন, ডিবি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি নির্যাতন। ভ্যাটিকানের সেন্ট ব্যাসিলিকিয়ায় পোপ ফ্রান্সিসের মরদেহ প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এবং কাশ্মীরে হামলায় ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।